আচ্ছা, আমাদের লাস্ট যে ক্লাসটা ছিল সেই ক্লাসটার সময় আমরা বিভিন্ন ধরনের শ্বাস প্রশ্বাসজনিত রোগগুলোর বর্ণনা পড়েছি। যেমন ব্রঙ্কাইটিস আমরা পড়েছি, আমরা অ্যাস্থমা বা হাঁপানি পড়েছি, আমরা বিভিন্ন ধরনের সিওপিডি, দ্যাট ইজ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সেগুলো কি কারণে হয়, সেগুলো কত ধরনের, সেগুলো দেখেছি। এখন ওইখানেই আমাদের আর একটা রোগ সম্বন্ধে ম্যাটেরিয়ালে বা বইয়েও আছে, সেটা হচ্ছে ক্যান্সার। এবং মূলত আমাদের বইয়ে যেহেতু বায়ু দূষণের সঙ্গে সম্পর্কযুক্ত রোগগুলোকে প্রথম দিকে ধরেছে, তাই সেখানে ফুসফুসের ক্যান্সারটাই মূলত ধরেছে। এখন আমি ওই সময় ক্যান্সার সম্বন্ধে আলাদাভাবে কিছু পড়াইনি, তার কারণ আমি চাইছিলাম ক্যান্সারের একটা আলাদা কমপ্লিট ভিডিও করতে। তো আজকের ভিডিওটা বেসিক্যালি আমি ক্যান্সারের ওপর করাবো। এখন হোয়াট ইজ এক্স্যাক্টলি এ ক্যান্সার? ক্যান্সার কথাটা আমাদের সঙ্গে ভীষণ পরিচিত। আমরা বর্তমানে ইনফ্যাক্ট প্রায় সারা বছরে যে বিভিন্ন রোগে যে মানুষের ডেথ হয়, তার মধ্যে প্রায় 19% টু 26% ডেথ হয় ক্যান্সারজনিত কারণে। এখন ক্যান্সার কি না, খুব সহজভাবে যদি বোঝাতে হয় তাহলে ক্যান্সারকে এক কথায় বলতে হয় অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। এখন এই কথাটার একটা মানে আছে। আমরা জানি কোষ বিভাজিত হয়, একটা মাতৃকোষ সেটা যখন বিভাজিত হয় হয়ে অপত্য কোষ উৎপন্ন করে। মাইটোসিস পদ্ধতিতে যখন বিভাজিত হয় তখন 2n ক্রোমোজোমযুক্ত কোষ থেকে, মাতৃকোষ থেকে 2n ক্রোমোজোমযুক্ত অপত্য কোষই উৎপন্ন হয়। আবার এই দুটো কোষ পরে ডিভাইড হয়ে একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, এইভাবে ক্রমাগত বিভাজিত হতে থাকে। কিন্তু এই যে বিভাজন, এটা একটা নির্দিষ্ট নিয়ম রীতি মেনে হয়। অর্থাৎ একটা কোষ একটা নির্দিষ্ট সংখ্যক বার বিভাজনের পর কিন্তু আস্তে আস্তে ওই কোষের মধ্যে বার্ধক্য আসে এবং তখন কোষ তার আস্তে আস্তে বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে। এটা অ্যাজ এ জেনারেল রুলস এটা হয়ে থাকে। এবং এই যে একটা নির্দিষ্ট সংখ্যক বিভাজনের পর কোষের বিভাজন ক্ষমতা হারিয়ে গেল, কোষ আস্তে আস্তে বার্ধক্যে উপনীত হলো এবং একসময় কোষের বিভাজন ক্ষমতা সম্পূর্ণ চলে যাবে, আমরা বলবো কোষের মৃত্যু ঘটল। এই ঘটনাটাকে বলে অ্যাপোপ্ট্যাসিস বা প্রোগ্রাম সেল ডেথ। অর্থাৎ কেউ যেন আগে থেকে যেমন কম্পিউটারে প্রোগ্রাম করে রেখে দেয়, তেমন কোষের মধ্যেও কেউ যেন আগে থেকে একটা প্রোগ্রামিং করে রেখেছে যে 7বার বা 8বার বা 10বার ডিভিশন হওয়ার পর কোষ আস্তে আস্তে তার বার্ধক্য উপনীত হবে এবং তার বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলবে। সুতরাং কোষটি আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাবে বা তার অ্যাপোপ্টেসিস হবে। অ্যাপোপ্টেসিসকে এক কথায় বলা হয়ে থাকে প্রোগ্রাম সেল ডেথ। কিন্তু এই ঘটনার কিছু ব্যতিক্রম ঘটে গেলে, অর্থাৎ কোষ যদি অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতেই থাকে এবং কতগুলো রাউন্ড সেল ডিভিশনের পর তার বিভাজন থামবে, সেটা যখন অনির্দিষ্ট হয়ে যায়, সেটা যখন নির্দিষ্ট সংখ্যক বিভাজনের পর কোষ তার বিভাজন ক্ষমতা হারায় না, সোজা কথায় যদি আমরা বলি কোষ অমর হয়ে যায়, ক্রমাগত বিভাজিত হতেই থাকে, রিপিটেড টাইম ডিভাইড অ্যান্ড রিডিভাইড হতে থাকে, তখন সেই অনিয়ন্ত্রিত কোষ বিভাজনকে আমরা বলে থাকি ক্যান্সার। সুতরাং ক্যান্সারে একবার কনভার্ট হয়ে গেলে বা কোনো কোষ যদি ক্যান্সার কোষে রূপান্তরিত হয়, তার তখন অ্যাপোপ্টেসিস অনুপস্থিত থাকে। অ্যাপোপ্টেসিস তার মধ্যে আর দেখা যায় না। কেন না, তার একটা ফিক্সড নাম্বার অফ সেল ডিভিশনের পর, নির্দিষ্ট সংখ্যক কোষ বিভাজন হয়ে যাওয়ার পর তার কোষ বিভাজনটা আর থামে না, সে অনিয়ন্ত্রিতভাবে বারবার বিভাজিত হতে থাকে। এছাড়াও ক্যান্সার কোষের আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রপার্টি আছে, সেটা হচ্ছে মেটাস্ট্যাসিস। এইটা কি? মেটাস্ট্যাসিস হচ্ছে যে বিশেষ ক্ষমতা বলে কোনো দেহের কোনো অংশে ক্যান্সার কোষগুলো রক্ত এবং লসিকার মাধ্যমে ওই অংশ থেকে দেহের দূরবর্তী অংশে ছড়িয়ে পড়ে এবং সেখানেও নতুন করে ক্যান্সার ধর্মের বা ক্যান্সারের উৎপত্তি ঘটায়, তাকে মেটাস্ট্যাসিস বলে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, বুঝতে সুবিধা হবে। ধরা যাক কোনো ব্যক্তির হাতে ক্যান্সার হয়েছে। এইবার ওইখানকার কোষগুলো কেবলমাত্র হাতের মধ্যে সীমাবদ্ধ না থেকে রক্ত এবং লসিকার মাধ্যমে, সাপোজ হয়তো তার পেটে ছড়িয়ে পড়লো, তার বুকে ছড়িয়ে পড়লো, তার মাথায় গিয়ে ছড়িয়ে পড়লো এবং সেখানেও নতুন করে ক্যান্সারের সূচনা করলো। এই ধর্মটাকে বলে মেটাস্ট্যাসিস। নাও মেটাস্ট্যাসিস এমন একটা প্রপার্টি, যে প্রপার্টির কারণে ক্যান্সার কোষগুলো কিন্তু একটা নির্দিষ্ট স্থানে বা তার উৎপত্তি স্থলে আবদ্ধ থাকে না, বরঞ্চ রক্ত এবং লসিকার মাধ্যমে সেই উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে ছড়িয়ে পড়ে এবং সেই স্থানে কোষগুলোর মধ্যে নতুন করে ক্যান্সারের উৎপত্তি ঘটায়।
দ্যাটস ওয়াই ইট ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট টু ডিটেক্ট এ ক্যান্সার। একটা ক্যান্সার কোনো একটা জায়গায় ডিটেক্ট হওয়ার পর, ট্রিটমেন্ট হওয়ার পরও দেখা যায় ডাউন দ্য লাইন 2 বছর 3 বছর বা 4 বছর 5 বছর পরে আবার ক্যান্সার অন্য একটা জায়গায় ছড়িয়ে পড়ছে বা অন্য জায়গা থেকে ক্যান্সার ডিটেক্ট হচ্ছে। তার কারণ কি না, এই মেটাস্ট্যাসিস প্রপার্টির জন্য তখন প্রাথমিক যে জায়গায়, প্রাইমারি যে লোকেশনে তার ক্যান্সার হয়েছিল, সেখান থেকে রক্ত এবং লসিকার মাধ্যমে ওই ক্যান্সারাস সেলগুলো দেহের দূরবর্তী অংশেও ছড়িয়ে পড়েছে। সেটা হয়তো সেই সময় আনডিটেক্টেড থেকে গেছে, সেই সময় তার বহিঃপ্রকাশ ঘটেনি। ডাউন দ্য লাইন 2 বছর 3 বছর পর অন্য কোনো স্থানে নতুন করে আবার ক্যান্সারের সূচনা হয়েছে। এই প্রপার্টিটাকে বলে মেটাস্ট্যাসিস। তাহলে ক্যান্সার কোষের মূলত দুটো প্রপার্টি থাকে। একটা হচ্ছে মেটাস্ট্যাসিস, অর্থাৎ উৎপত্তিস্থল থেকে রক্ত লসিকার মাধ্যমে ক্যান্সার কোষগুলো দূরবর্তী স্থানে ছড়িয়ে পড়ে। অ্যানাদার ইজ এদের প্রোগ্রাম সেল ডেথ বা অ্যাপোপ্টোসিস থাকে না। এখানে আরেকটা জিনিস বলে রাখি, বাইরের যে সমস্ত পদার্থের কারণে, যে সমস্ত দূষক পদার্থের কারণে ক্যান্সার তৈরি হয় বা ক্যান্সার রোগ সৃষ্টি হয় তাকে আমরা বলে থাকি কার্সিনোজেন। নর্মালি আমাদের শরীরের মধ্যে কতগুলো জিন আছে যাকে আমরা বলি প্রোটো অনকোজিন, যারা আমাদের শরীরে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিপাকীয় ক্রিয়াবলী নিয়ন্ত্রণ করে। নাও কার্সিনোজেন যখন শরীরে প্রবেশ করে তখন এরা অনেক সময় প্রোটো অনকোজিনের মিউটেশন ঘটিয়ে অনকোজিনে রূপান্তরিত করে। অনকোজিন হচ্ছে সেই জিন যে জিন ক্যান্সার রোগ তৈরি করার জন্য দায়ী, অর্থাৎ ক্যান্সার কজিং জিনকে আমরা অনকোজিন বলে থাকি। দেয়ারফর কার্সিনোজেনের প্রভাবে প্রোটো অনকোজিনের মিউটেশন ঘটে যদি অনকোজিনে রূপান্তরিত হয় তখন আমরা ক্যান্সার রোগের বহিঃপ্রকাশ দেখতে পাই। দেয়ারফর রুট কজ মানে প্রধান কারণ ক্যান্সারের কিন্তু জিনের মিউটেশন। জিনের মিউটেশনের ফলে প্রোটো অনকোজিন যদি অনকোজিনে রূপান্তরিত হয় তখন ক্যান্সার রোগের সূচনা হয়। এবার প্রশ্ন হলো যে জিনের মিউটেশন কি খুব কমন? না, মোটেই না। জিন মিউটেশন খুব রেয়ার। আমরা জানি মিউটেশন কাকে বলে, এটা এর আগেও পড়ানো হয়েছে এভলিউশনে, যে জিনের আকস্মিক পরিবর্তন যদি বংশগতিতে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে বাহিত হয় তখন আমরা তাকে বলি মিউটেশন। এখন এক্ষেত্রে প্রোটো অনকোজিনের মিউটেশন ঘটছে, ফলে তারা অনকোজিনে রূপান্তরিত হচ্ছে। অ্যান্ড অনকোজিন হচ্ছে ক্যান্সার তৈরিকারী দায়ী জিন বা ক্যান্সারের জন্য দায়ী জিন, ফলে তখন ক্যান্সার রোগ সৃষ্টি হচ্ছে। এখন যে কোনো কার্সিনোজেনের প্রভাবেই কি এই মিউটেশন ঘটে থাকে? নো বডি ক্যান গিভ ইউ গ্যারান্টি। কেন না, কার্সিনোজেন প্রত্যেক মুহূর্তে আমাদের শরীরে ঢুকছে, আমরা প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের কার্সিনোজেনের সম্মুখীন হচ্ছি। কারুর শরীরে সেটা মিউটেশন ঘটাতে সমর্থ হচ্ছে, কারুর শরীরে হচ্ছে না। যার শরীরে হচ্ছে সে ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে। এখন আমরা দেখব যে কি কি কার্সিনোজেন কোন কোন পসিবল সোর্স থেকে আসে। যেমন একটা সোর্স দেখো, পরিবেশগত কারণ। এটা মূলত আমরা বুঝতেই পারছি নিকোটিন, বেঞ্জোপাইরিন, প্যান, আলোক রাসায়নিক ধোঁয়াশা, এই জন্য বিভিন্ন ধরনের মূলত বায়ু দূষণজনিত যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর প্রভাবে আমাদের শরীরের মধ্যে ক্যান্সার তৈরি হতে পারে। এই যে বেঞ্জোপাইরিন, প্যান, এগুলো মূলত আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে ভেতরে প্রবেশ করে কার্সিনোজেনগুলো, ফলে শ্বাসনালী, ফুসফুস এইসব জায়গাগুলো মেনলি এফেক্টেড হয়। 2 নম্বর হচ্ছে বিভিন্ন তেজস্ক্রিয়তাজনিত কারণে আমাদের ক্যান্সার হতে পারে। যেমন রোডন নামে একটা তেজস্ক্রিয় পদার্থ আছে, সেটা যখন আমাদের শরীরে প্রবেশ করে পাকস্থলিতে, স্ট্রনসিয়াম যদি প্রবেশ করে তখন অস্থিতে, রেডিও অ্যাক্টিভ আয়োডিন প্রবেশ করলে থাইরয়েড গ্রন্থিতে ক্যান্সার তৈরি হয়। এটা তোমরা জানো, হিরোশিমা এবং নাগাসাকিতে যখন পরমাণু বিস্ফোরণ হয়েছিল তার দীর্ঘদিন পর্যন্ত ওই অঞ্চলে বসবাসকারী বিভিন্ন মানুষের শরীরের বিভিন্ন অংশে ক্যান্সার রোগ ডিটেক্ট হয়েছিল। নেক্সট হচ্ছে ধূমপানকারী ব্যক্তিদের দেহের মধ্যে প্রচুর ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, মেনলি লাং ইনফেকশনস বা লাংস ক্যান্সার। তার কারণ হচ্ছে সিগারেট বা বিড়ির ধোঁয়ার মধ্যে অ্যাসিটালডিহাইড, ফর্মালডিহাইড, ভিনাইল ক্লোরাইড এই সমস্ত কার্সিনোজেনগুলো উপস্থিত থাকে যেগুলো ফুসফুসের ক্যান্সার ঘটায়। যারা গুটকা জাতীয়, তামাক জাতীয় পদার্থ সেবন করে, মানে তামাক জাতীয় পদার্থ খায়, যেমন গুটকা, খৈনি, তাদের মুখে, ঠোঁটে এই সমস্ত জায়গায় ওই তামাক জাতীয় পদার্থ থেকে ক্যান্সার রোগ তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এমনকি যারা জমিতে কীটনাশক বা আগাছানাশক যেমন ডিডিটি, ইথিলিন অক্সাইড এগুলো স্প্রে করে বা ছড়িয়ে দেয়, সেই সময় ওই ড্রপলেটের মাধ্যমে ডিডিটি বা ইথিলিন অক্সাইড এগুলো যদি শ্বাস প্রশ্বাসের মধ্যে ভেতরে প্রবেশ করে। আবার অনেক সময় কি হয়, ডিডিটি বা ইথিলিন অক্সাইড জমিতে দিলে সেটা ফসলের মাধ্যমেও, আমাদের খাদ্য যখন আমরা ফসল ওই জমি থেকে নিচ্ছি তার মাধ্যমেও অনেক সময় আমাদের শরীরে প্রবেশ করে এবং সেগুলোও আমাদের কিন্তু ক্যান্সার রোগের সৃষ্টি করে।
দেয়ারফর আরও ক্যান্সার রোগের প্রচুর কার্সিনোজেন আমাদের প্রকৃতিতে রয়েছে। তো এখানে আমরা মেনলি এই 5 মেজর টাইপ অফ কার্সিনোজেন তাদের কিভাবে আমরা সংস্পর্শে আসি, এগুলোর রাসায়নিক নামগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমার একটা কমপ্লিট মেটেরিয়ালের মধ্যে একটা পেজই আছে, দেখবে ক্যান্সার রোগের সৃষ্টির সম্ভাব্য কারণ কি, ক্যান্সার কাকে বলে। তো এই ম্যাটেরিয়ালটা যাতে তোমাদের বুঝতে না কোনো অসুবিধা হয়, একটা কথা কিন্তু বারবারই বলছি, কার্সিনোজেন প্রবেশ করলেই যে জিন মিউটেশন হবে ইট ইজ নট গ্যারান্টেড। হয়তো একটা মাত্র 4% বা 5% কেসে এই জিনিসটা হয়, কারুর শরীরে হচ্ছে, বিকজ মিউটেশন ইজ এ রেয়ার ফেনোমেনা, নোবডি নোজ কখন কীভাবে মিউটেশনস হবে। দেয়ারফর এই সমস্ত পদার্থগুলো বা কার্সিনোজেন থেকে আমরা যত নিজেদের প্রোটেক্ট করতে পারবো, যত এই সমস্ত জিনিস থেকে নিজেদেরকে আমরা দূরে রাখতে পারবো, ততই আমরা ক্যান্সারের হাত থেকে নিজেদেরকে সেফ রাখতে পারবো। সো দ্যাটস অল অ্যাবাউট টুডে।